অবশেষে আমার কপাল খুলল। একটা ঠিকঠাক চাকরি জোগাতে পেরেছি এবার। সেই কবে থেকে পরীক্ষা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো সুফল পাচ্ছিলাম না। এবছরও পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও জানি না কিভাবে এ সুযোগ আমার হয়ে গেল। সাথে সাথেই বাড়িতে চিঠি এলো, আমার নাকি ঝামটিয়া নামক কোনো এক গ্রাম্য স্টেশনে ডিউটি পড়েছে। বাড়িতে বাবা অসুস্থ, বিছানা নিয়েছেন এখন। সংসারের ভার পুরোটাই আমার ওপর বলা চলে। তাই চিঠিটা পাওয়া মাত্রই চোখ কান বুজে হেডকোয়ার্টারে গিয়ে চাকরিটা করব এটা জানিয়ে দিয়েছিলাম। আমার এই এক লাফে ঝামটিয়াতে স্টেশন মাস্টার হিসাবে জয়েন করার কথাটা শুনে সিনিয়র অফিসার মিত্তিরবাবু আমাকে বলেছিলেন, মানে সব কিছু জেনে বুঝে ওখানে যাচ্ছ তো নাকি? আমি অবাক হয়ে বলেছিলাম, জেনে বুঝে মানে এতে জানা বোঝার আর কি আছে মশাই? গ্রামের একটা ছোট্ট স্টেশন, দিনের বেলায় এই হাতে গোনা কটা ট্রেন থামে, লোকজনও সেরম একটা আসে না। আর রাতে তো ওই আলেকালে মালগাড়ি ছাড়া সেরম একটা ট্রেন দাঁড়ায় না, সব গাড়ি থ্রু হয়ে বেরিয়ে যায়। এই তো এসব তো জানা হয়েই গেছে। নিখিলবাবু তো তখনই সব কিছু আমাকে বুঝিয়ে বললেন। এসব কথা তোমার জানা আছে তা ভালো, তবে এছাড়া নিখিল তোমাকে আর কিছু বলেনি? মানে কোনো ব্যাপারে সাবধান করেনি? সাবধান? কই না তো। মিত্তিরবাবু একটা ঢোক গিলে কাঁপা কণ্ঠস্বরে বললেন, আসলে গত 2-3 মাস ধরে ওই ঝামটিয়া স্টেশনের স্টেশন মাস্টারের পোস্টটা খালি পড়ে আছে। কেউ ওখানে যেতে রাজি হয় না। আর এই গ্রাম্য স্টেশন হলেও আমরা তো আর স্টেশন মাস্টারের জায়গাটা খালি রেখে দিতে পারি না। তাই তোমার 2-1 নাম্বার কম আসলেও আমরা বাধ্য হয়ে তোমাকে ওখানকার স্টেশন মাস্টারের চাকরিটা দিয়েছি। কথাটা শুনে বড় অবাক হলাম। তার মানে আমার পরীক্ষায় নাম্বার কম এসেছিল, ইনি সেটা ম্যানেজ করে আমাকে এই চাকরিটা পেতে সাহায্য করেছেন। সরকারি কর্মক্ষেত্রে এ ব্যাপার বাপের কালে শুনিনি। তাই কৌতূহলের সাথে এক রাশ প্রশ্ন নিয়ে আমি মিত্তিরবাবুকে জিজ্ঞেস করলাম, আমি উপযুক্ত নাম্বার পাইনি, তাও আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ সুখেন, এ কথা ঠিক যে আমি তোমাকে এই চাকরিটা পেতে সাহায্য করেছি, কিন্তু তার একটা বড় কারণ আছে। এর আগে যতজনই ওই ঝামটিয়াতে স্টেশন মাস্টার হিসাবে নিযুক্ত হয়েছিল তারা কেউই একদিনের বেশি টেকেনি। কেউ এক রাতেই কোনো রকমে পালিয়ে এসে অন্য জায়গায় ট্রান্সফার নিয়েছে, আর কেউ কেউ একেবারে নিখোঁজ হয়েছে। এই তোমার আগে যিনি ওখানে ছিলেন তার এখনো অবধি কোনো হদিশ পর্যন্ত মেলেনি। আমরা অনেকবারই অনেক অফিসারকে ও জায়গাটা ইন্সপেকশন করতে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই তাতে কিনারা করতে পারা যায়নি। এসব কেন ঘটছে তা ঠিক জানা নেই, তবে হ্যাঁ, শেষ যে ওখান থেকে পালিয়ে এসেছিল সে বলেছিল ওই ঝামটিয়া নাকি খুব একটা সুবিধের স্টেশন না, কোনো কিছু অবাস্তব ঘটে নাকি ওখানে। এইসব শুনে আমার হাসি পেল। হাসিটা চাপতে না পেরে ফিক ফিক করে হেসে দিলাম মিত্তিরবাবুর সামনে। কি হলো হে, এটা শুনে কি তোমার হাসি পেল নাকি? অতগুলো লোক তারা পালিয়ে আসে আর এসে বলে জায়গাটা সুবিধের নয়। রাতের বেলা কাকে যেন দেখা যায় ওই স্টেশন মাস্টারের ঘরটার মধ্যে। বিষয়টা বোকা বোকা হলেও হাসির বিষয় মোটেই না সুখেন। তার ওপর তোমার বয়সও কম। এখন ভাবছি সব জেনে বুঝে তোমাকে বিপদের মুখে ঠেলে দিলাম না তো। তোমার কিছু হলে আমার যে বড় পাপ হবে। তাই বলছি এখনো সময় আছে, সব কিছু জেনে বুঝে তুমি সিদ্ধান্ত নাও। আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে আমার যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করতে হবে। আর এই মুহূর্তে স্টেশন মাস্টারের চাকরিটা পেয়েও ছেড়ে দেবার মতো বোকামি আর হতেই পারে না।
সোনার ডিম পেয়ে কি সেটা হাতছাড়া করা যায়? না তো। ঠিক তেমনই এই চাকরিটাও আমার কাছে একটা সোনার ডিমের মতো, কোনো মতেই হাতছাড়া করা যাবে না। তাই আমি মিত্তিরবাবুকে পাকাপোক্ত হয়েই বললাম, আপনি চিন্তা করবেন না, ওসব গ্রামেগঞ্জের ব্যাপার আমার ভালো করেই জানা আছে। এ নিশ্চয়ই গ্রামেরই কোনো কুলোকের কাজ। স্টেশন চত্বর নিরিবিলি আর ফাঁকা থাকায় হয়তো তারা স্টেশন মাস্টারের ওই ঘরটা দখল করতে চাইছে। রাতের বেলায় হয়তো সেখানে মদ আর জুয়ার আড্ডা জমাবে, তাই হয়তো দলবল মিলে ভয় দেখিয়ে সবাইকে তাড়াচ্ছে। আমি ওখানে গিয়ে আগে জয়েন করি, সেরম বুঝলে আপনাকে খবর পাঠাবো। ব্যাটার ছেলেদের হাতে নাতে ধরে উত্তম মধ্যম লাগালেই সব একেবারে সিধে হয়ে যাবে। আমার এ কথায় যেন মিত্তিরবাবু বড়ই গম্ভীর হলেন। তবে এটা বুঝলাম যে আমার এই কথা হয়তো ওনার নেহাত বাচ্চার মতো বোকা লেগেছে। আসল বিষয়টা হয়তো অন্য কিছুই। আমার তখন চাকরিটা নিজের থেকেও বেশি প্রয়োজন, তাই কোনো কথায় আর কান করিনি। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। আকাশে তখন সিঁদুরে লাল সূর্যের আভা মিশে। শীতের বেলা, তাই 4টে থেকে 5টার মধ্যেই সূর্য অস্ত চলে যায়। ট্রেনটা হেলতে দুলতে একটা বয়স্ক বুড়োর মতো অতি কষ্টে ঝামটিয়া স্টেশনে ঢুকলো। ট্রেনে তেমন লোকজন ছিল না। আমি ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম স্টেশনে। মিত্তিরবাবু ঠিকই বলেছিলেন, জায়গাটা সত্যি একেবারে জনমানব শূন্য। চারিদিকটাও কেমন যেন একটু বেশি নিস্তব্ধ। এই ঝামটিয়া স্টেশনে একটা আপ আর একটা ডাউনের লাইন। স্টেশনও খুব একটা বড় না। ট্রেনটা আচমকা জোরে ঝাঁকুনি মেরে ছেড়ে দিল। তারপর যেন দৌড়তে দৌড়তে আমাকে একা ফেলে রেখে এ চত্বর ছেড়ে পালালো। ঢোকার সময় যত না আস্তে আস্তে ঢুকছিল, তার থেকে দ্বিগুণ বেশি গতিতে বেরিয়ে গেল। মনে মনে একটু ফিক করে হেসে নিলাম। তারপর এদিক ওদিক চেয়ে দেখলাম দূরে একটা ছোট্ট ঘর। মনে তো হচ্ছে ওটাই হবে। আমি গডমট করে এগিয়ে গেলাম ঘরটার দিকে। দরজা তো খোলা, দেখে তো মনে হচ্ছে আগে থেকেই কেউ হয়তো রয়েছে এখানে। দেখি তো কি ব্যাপার। ঘরের ভিতরে ঢুকে দেখি চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। তখনও গাঁয়েগঞ্জে বিদ্যুৎ এসে পৌঁছায়নি। শুধুমাত্র কলকাতার মতো শহরেই বিদ্যুৎ পরিষেবা আছে, কিন্তু তাও অন্তত একটা পিদিম বা লণ্ঠন তো আশা করাই যায়। এ যে এক্কেরে ভুতুড়ে বাড়ি করে রেখে দিয়েছে। ঘরের মধ্যে সব কিছু পরিপাটি করে গুছোনো। আমি এদিক ওদিক হাতড়ে কোনো রকমে একটা কুপি খুঁজে সেটা জ্বেলে দিলাম। কুপির আলোয় ঘরটা হালকা আলোকিত হলো। অমনি দেখলাম সামনের ওই ছোট্ট ঘরের দরজার আড়ালে কে যেন এতক্ষণ ধরে আমাকে উঁকি মেরে দেখছিল। আলো জ্বেলে তার দিকে তাকাতেই স্যাঁত করে ছায়াটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কে কে ওখানে? দেখো বাপু, তুমি যেই হও না কেন, আমি বুঝতে পারছি এতদিন এই ঘরে তুমি বেশ আরাম করে থাকছিলে, তবে এবার এখান থেকে কেটে পড়োগে। আজ থেকে আমি এখানেই থাকব। আমি তোমাদের এই ঝামটিয়ার নতুন স্টেশন মাস্টার। লোকটাকে আমি এই গ্রামের কোনো বদমাশ বা মদমাতাল ভেবেছিলাম। এতদিন ঘরটা খালি পড়ে, কেউ না আসায় হয়তো বেটা এখানে আস্তানা গেড়েছে। কিন্তু আমার এই ভুল ধারণাটা কিছুক্ষণ পরেই টের পেলাম। আমি এসব কথা বলা মাত্রই একটা খ্যাসখ্যাসে ভারী কণ্ঠে ওই অন্ধকার ছোট্ট ঘরের ভিতর থেকে একটা লোক কথা বলে উঠল। আগে নতুন স্টেশন মাস্টার বুঝি? তা ভালো। আমি একটু রেগে মেগেই বললাম, আমি নতুন না পুরাতন সেটা আপনাকে জানতে হবে না। এই জায়গাটা সরকারি, তাই আপনার চালাকি আর এক মুহূর্ত আমি সহ্য করব না। আরে বাবা,
তুমি এত উত্তেজিত কেন হচ্ছ বলো দেখি? এই কম বয়সে এত রাগ কি ভালো? বোকা ছেলে। লোকটা একটু বেশি ঢ্যাঁটা গোছের, তা বুঝতে বেশি দেরি হলো না। আমি বললাম, দেখুন মশাই, আপনি যেই হন, দয়া করে বাইরে বেরিয়েছে যা বলার বলুন। বেশ বেশ, তাই বরং ভালো হবে। মুখোমুখি বসে কথা বলাই ভালো। এবার একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। চারিদিক নিস্তব্ধ আর গুমোট, বাতাসে হাওয়ার নামমাত্র নেই, কিন্তু তাও কি জানি কিভাবে ঘরের মধ্যে সেই জ্বলতে থাকা কুপিটা দপ করে নিভে গেল। কোনো মানুষ ফু দিয়ে নেভালে যেভাবে নেবে, ঠিক সেইভাবেই ওটা নিভে গেল। এই আশ্চর্য কাণ্ড দেখে এই হিম পরিবেশেও আমার শরীরটা যেন ঘেমে উঠল। গটমট করে হেঁটে সেই অপরিচিত ব্যক্তি ঘর থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। এবার দেখে ভালো করে বুঝলাম লোকটা এতক্ষণ আমার সাথে কেন হেয়ালি করছিল। গায়ে সাদা জামা, মাথায় টাক, তবে দুপাশে এলোমেলো সাদা চুল। খুব ভালো করেই বোঝা যায় ইনি এই স্টেশনের এক্স স্টেশন মাস্টার। এবার বেশ একটু অপর্যস্তে পড়লাম। লোকটাকে কত কথাই না বলে ফেলেছি, এটা ভেবে আমি মনে মনে জিভ কাটতে থাকলাম। লোকটা জানি না কি করে আমার মনের মধ্যে চলতে থাকা এইসব কথা যেন আমার মুখের দিকে তাকিয়েই জেনে ফেলল। আরে এ কি করছো হে? জিভ কাটতে হবে না বাবা। আরে এতে তো তোমার কোনো দোষ নেই। তোমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। আপনি তাহলে এতদিন এখানে ডিউটিতে ছিলেন, কিন্তু হেড অফিস থেকে আমাকে যে বলল গত 2 মাস ধরে এখানে নাকি কেউ জয়েন করেনি আর এই পোস্টটা ফাঁকা পড়ে আছে। আমার এই কথাটা যেন লোকটা এড়িয়ে যাবার চেষ্টা করলো। কথার মোড় ঘুরিয়ে সে বলল, এই যে বাবা, চলো তোমাকে এখানকার সব কিছু একটু বুঝিয়ে দিই। এই বলে লোকটা অন্ধকার ঘর থেকে বেরিয়ে আমাকে সব কাজকর্ম বোঝাতে শুরু করলো। কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। তিনি আমাকে ট্রেনের টাইম টেবিলটা বুঝিয়ে বললেন, কবে কখন কোন ট্রেন পাস হবে ইত্যাদি। তবে তিনি যেই টাইম টেবিলটা এতক্ষণ আমাকে বোঝালেন সেটা আজ থেকে প্রায় 5-6 বছর আগেই বদলি হয়েছে। এখনকার টাইম টেবিলের সাথে আমি ওনার বলা টাইম টেবিলের কোনো মিল খুঁজে পেলাম না। আমি একটু ঘাবড়ে গিয়েই ওনাকে বললাম, না মানে সব কিছুই ঠিক আছে, তবে আপনি যেই সময়ের টাইম টেবিলটা বললেন, খুব ভুল না হলে সেটা তো আজ থেকে 5-6 বছর আগেই রেলের তরফ থেকে বদলি করা হয়েছে। লোকটা আমার দিকে চেয়ে একটু যেন ভুরু কোঁচকালো, তারপর আমার কোনো কথার পাত্তা না দিয়ে এক প্রকার যেন পালিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়ল। লোকটার এই কাণ্ড দেখে আমি বড় অবাক হলাম। পাগল নাকি লোকটা? কেমন যেন অদ্ভুত গোছের। আমার এই বিষয়টা কিছুতেই পরিষ্কার হলো না। উনি এই স্টেশনে এতদিন কাজ করছেন, তাও টাইম টেবিলটা যে বদলে গেছে তার বিন্দুমাত্র হুঁশ নেই। এরম দায়িত্বজ্ঞানহীন স্টেশন মাস্টার এখানেই দেখতে পাওয়া যাবে, তা আমি আগে থেকেই জানতাম। হাত ঘড়িতে দেখলাম প্রায় রাত 9টা বাজছে। আজ শনিবার, সূত্র অনুসারে আজ আর কোনো গাড়ি পাস হবে না। রাত বাড়ছে, তার সাথে ঠান্ডাটাও। সারাদিন ধকল গেছে, মাথাটা এবার একটু টিপটিপ করতে শুরু করেছে। অবশ্যই সঙ্গে করে প্যারাসিটামলের ট্যাবলেট এনেছি, কোনো অসুবিধা আমার হবে না। যাই, আগে আশপাশের কোনো হোটেল থেকে আজকের রাত্রিভোজটা সেরে ফেলি, কাল থেকে না হয় 4 বেলার পাকাপোক্ত একটা খাবারের ব্যবস্থা করা যাবে।
গ্রামে গঞ্জে এই একটাই সমস্যা, কোয়ার্টার বা কোনো ক্যান্টিন থাকে না। এই ঝামটিয়াতে একখানা ক্যান্টিন ছিল, সেটা আজ বহুদিন হলো বন্ধ হয়েছে, তাই খাবার আমাকে বাইরে থেকেই খেতে হবে। আমি স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে পড়লাম। অবশেষে রাত্রিভোজ সারা হলো। হোটেল বন্ধ হয়েই যাচ্ছিল। লোকটাকে কোনো রকমে বুঝিয়ে আজ রাতের মতো খাবারটা জোগাড় করা গেল। গলা গলা ভাত আর ছেঁচড়ে জলের মতো ডাল আর একেবারে পুড়ে যাওয়া মাছ ভাজা, এই দিয়েই আজ খাওয়াটা সেরে ফেললাম। বাড়ির কথা ভেবে খুব বেশি কষ্ট হলো না খাবারটা খেতে। অবশেষে হেঁটে আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। লোকটা তো সেই কখন ঘরে ঢুকেছে। কি আক্কেল বাবা, একটা আলো পর্যন্ত জ্বালেনি। ব্যাটার মাথাটা দেখছি সত্যিই খারাপ। সেই নিভে যাওয়া কুপিটা একই জায়গায় বসানো। আমি আবারও সেটা জ্বালতে যাব, এমন সময় দেখলাম আবারও একটা ছায়া যেন ওই ছোট ঘরের দরজার আড়াল থেকে আমার ওপর নজর রাখছিল। আমি তাকানো মাত্রই সেই একইভাবে ছায়াটা সরে গেল। আমি কুপিটা জ্বেলে দিলাম। লোকটা পাগল বটে, কি জানি বাবা। উফ, আমার মাথাটা এবার আরো বেশি করে ধরতে শুরু করেছে। মুখে আমি যতই কটু কথা বলি না কেন, আমার মনটা কিন্তু অতটাও খারাপ নয়। কারুর কষ্ট বা অসহায়তা আমি সহ্য করতে পারি না। তাই লোকটাকে একবার হাঁক দিয়ে বললাম, এই যে মশাই, রাতে কি না খেয়েই ঘুমোবেন নাকি? আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, আপনি যান গে, খেয়ে আসুন। হোটেলের লোকটাকে বলে এসেছি, ও আর হয়তো এই মিনিট 20 মতো আপনার জন্য অপেক্ষা করবে বলেছে। যান যান, গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন। আমার আবার মাথাটা ধরেছে, বড়ি খেয়ে আমি ঘুমোবো, ততক্ষণ যান আপনি। আচ্ছা মশাই, আপনাকে কি এখানে কেউ চেনে না নাকি? এতগুলো কথা বলার পর এবার ওই অন্ধকার ঘরটা থেকে জবাব এলো, কেন বলো তো? না মানে লোকটাকে আপনার কথা বলতেই সে যেন আকাশ থেকে পড়ল। বলে ঝামটিয়াতে কোনো স্টেশন মাস্টার থাকে বলে তো জানেই না নাকি। প্রথমে আমিও বুঝতে পারলাম না বিষয়টা, তারপর বুঝলাম লোকটা একেবারে গলা অবধি তাড়ি খেয়েছে, গা থেকে গন্ধ পেয়েছি। এখানকার লোকজনও আপনার মতোই বলতে হয়। কথার কোনো জবাব এলো না, তবে একটা হাড় হিম করা রহস্যময় হাসি হেসে উঠল লোকটা। আমি ভয় না পেলেও আর কিছুই বললাম না। ওষুধ খেয়ে চেয়ারে বসলাম। তারপর খানিকক্ষণ আমিও চুপ করে থাকলাম। দূর দূর অবধি সব একেবারে নিস্তব্ধ, শুধু এক নাগারে ঝিঝি পোকা ডাকছে। বেশ অনেকক্ষণ কাটল। কুপিটার দিকে চেয়ে আমি চুপ করে বসে আছি। আলোটা হালকা দপদপ করছে। আর বোধহয় বেশিক্ষণ না এটা। লোকটাকে আর বলিনি খাবার কথা, আর বললেও বাকি। এতক্ষণে ওই লোকটাও হয়তো হোটেল বন্ধ করে বাড়ি চলে গেছে। ঘরটা এতক্ষণ কুপির আলোয় বেশ আলোকিত হয়েছিল। এবার যেন আস্তে আস্তে ঘরের অন্ধকারটা ক্রমশ কুপির আলোটাকে গিলে ফেলতে চাইছে। আর এই ঠান্ডা রাতেও ঘরের মধ্যে যেন আস্তে আস্তে একটা কুমোট ভাব সৃষ্টি হতে শুরু করেছে। কুপিটা জ্বলতে জ্বলতে দপ করে নিভে গেল। যা, শেষমেশ গেল। ঘরে যে আর কেরোসিনও নেই। কাল সকালের আগে কোনো ব্যবস্থা তো হবে না। না, যাই এবার দেখি, শোবার ব্যবস্থা করতে হবে। এই বলে আমি চেয়ার থেকে উঠে ওই ছোট্ট ঘরটার দিকে গেলাম। শোবার জায়গা বোধহয় ওখানেই। ওই ঘরটার ভিতরে বাইরের থেকেও যেন বেশি ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকারে ঠিকমতো ঠাউর হলো না, তবে যতটা দেখলাম তা দেখে আমার হাত পা থরথরিয়ে কাঁপতে শুরু করলো।
ঘরের মধ্যে কোনো কেউ নেই। লোকটা তো এখানেই ছিল, তবে গেল কোথায়? এটাও না হয় বাদই দিলাম, কিন্তু আরও যা সব দেখলাম তা বলার মতো নয়। ঘরের মধ্যে কোনো বিছানা নেই, ফাঁকা ঘর, শুধু মাটির ওপর পড়ে আছে মানুষের শুকিয়ে যাওয়া রক্তে মাখা হাড়গোড় আর খুলি। ওরে বাবারে, এসব কি কি দেখছি আমি? এ যে মানুষের হাড়গোড় পড়ে আছে, আর 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 লোকটাই বা গেল কোথায়? ঘরের মধ্যে জানলা কেবল একখানা, সেটাও বন্ধ। কেউ চাইলেও ও জানলা দিয়ে পালাতে পারবে না। আমার কেমন যেন মনে হলো এই ঘরের হাওয়াটা ক্রমশ যেন ভারী হচ্ছে আস্তে আস্তে। আর কে যেন আমার পিছনের ওই দরজার সামনে এসে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। অত্যন্ত ভয়ে ভয়ে আমি পিছনে ফিরতেই দেখলাম ওই বয়স্ক স্টেশন মাস্টার কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে একটা রহস্যময় ভঙ্গিমায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। তার চোখ দুটো মরা মাছের মতো স্থির। দেখে মনে হলো ওই দুই চোখে যেন প্রাণ নেই। আমি একটু ভয়ে ভয়ে লোকটাকে বললাম, ঘরের মধ্যে এসব কি মশাই? আপনি আপনি এই মরা মানুষের হাড়গোড় নিয়ে কি করেন এই ঘরে বসে? আপনার নামে আমি এক্ষুনি হেড অফিসে টেলিফোন করছি। টেলিফোন? সে তো মাস 6 ধরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মশাই। কোনো মানুষ থাকলে তবে তো ওই জিনিসটা কাজে আসবে। মানে 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 আপনি তাহলে? ঘরের কালো অন্ধকারটা এবার যেন আরো ঘন হয়েছে। চোখে ঠিক দেখাও যাচ্ছে না কিছু, শুধু লোকটার দু চোখ এই ঘন কালো অন্ধকারে জল জল করছে অদ্ভুতভাবে। এবার একটা ভয়ানক জিনিস ঘটে গেল আমার ঠিক চোখের সামনে। দেখলাম লোকটা আস্তে আস্তে তার চেহারাটা পাল্টাতে শুরু করেছে যেন। তার শরীরটা ক্রমশ দুমড়ে মুচড়ে এক ভয়াল প্রেতের রূপ ধারণ করেছে। চোখগুলো লাল টকটকে, অন্ধকারে জল জল করছে। মুখের মধ্যে জন্তুর মতো দাঁত গজিয়েছে, তার মধ্যে থেকে মোটা একটা তরল গড়িয়ে পড়ছে। সেই কখন থেকে একটা সুযোগ খুঁজছিলাম। বেটার ছেলে, তুই কত বকর মকর করিস, মাথাটা আমার চিবিয়ে খেলো এক্কেরে। সেই তখন থেকে বকর আর বকর। এই বুড়ো মানুষটার যে খিদেতে পেটে চুষোয় ডন মারছে, তার তুই কি করে জানবি বল? তোর আগে দুজন আমার হাতছাড়া হয়েছে। সেই 4 মাস ধরে আমি আমার খিদেটা চেপে রেখেছি। তোর মতো শিকারের অপেক্ষায় ছিলাম এতদিন ধরে। এইসব যেন আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। তার মানে এই লোকটা মানুষ মেরে ওই ঘরের মধ্যে বসে খায়। আমি এই স্টেশনের স্টেশন মাস্টার ছিলাম, আজও আছি, আর আজীবন থাকবো। আমার জায়গা কেউ নিতে পারবে না রে, কেউ না। জ্বরে পড়ে ধুকে ধুকে আমি এই ঘরের মধ্যে মরেছিলাম। কেউ কোনো খবর পর্যন্ত নেয়নি আমার। মরার সময় মুখে এক ফোঁটা জল পর্যন্ত দিল না কেউ। তোকে যত দেখছি আমার খিদেটা ততই বেড়ে যাচ্ছে যে মুখের সামনে এরম নধর শিকার পেলে নিজেকে কি আর সামনে রাখা যায়?
না, আর বেশি দেরি করা যাবে না। বড় বড় দাঁত বের করে ভয়াল প্রেতটা লাল ফেলতে ফেলতে আমার দিকে এগোতে শুরু করেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। হাত পা এত কাঁপছে যে দৌড়ে পালাবো তারও উপায় নেই। সামনেই তো ওই প্রেত, দৌড়তে গেলেই কপ করে ওর হাতে গিয়ে পড়ব। হঠাৎ মনে পড়ল পকেটে তো দেশলাই আছে। তখন কুপিটা জেলে দেশলাইটা পকেটেই রেখে দিয়েছিলাম। তুই এবার বুঝবি, দাঁড়া বেটা। আমি পকেট থেকে দেশলাইটা বের করে একটা দেশলাই কাঠি জ্বাললাম। তারপর জ্বলতে থাকা কাঠিটা গোটা বাক্সটার মধ্যে ভরে ছুঁড়ে দিলাম টেবিলে থাকা কুপিটার দিকে। জানি না কতটা কাজ হবে, তাও এ কাজ আমি করলাম। দেশলাইয়ের বাক্সটা দাও দাও করে জ্বলে উঠল, তার সাথে কুপিটাও জ্বলল আগুনের দাপটে। টেবিলে তেমন আগুন ধরেনি। আগুনের ঝলসানি আলো আর কেরোসিনের পোড়া ধোঁয়া ছড়াতে থাকলো হাওয়ার মধ্যে। ওই প্রেত যেন তার হাত দিয়ে চোখ মুখ ঢাকার চেষ্টা করলো। আমি সুযোগ পেতেই ওই ঘর ছেড়ে দৌড়ে পালালাম। কাল রাতে কোনো রকমে পালিয়ে আসি। তারপর এই ঘরের মধ্যেই আশ্রয় পাই। যে আমাকে আশ্রয় দিয়েছে সে একজন চাষাভুষো লোক, একা এই মাটির ঘরে থাকে। লোকটা আমাকে দেখে আমার কাছে এসে দাঁড়ালো। উঠে পড়েছেন দাদা বাবু? ঘুম হয়েছে তো? আর ঘুম? সারা রাত ওই দৃশ্য আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। লোকটাকে কাল রাতেই সব কিছু বলেছিলাম। সে বলেছিল সকাল হলে সব কিছু আমাকে খুলে বলবে। এবার শুনুন তবে, আপনি হয়তো না জেনে এইখানে এসেছেন। আমাদের এই ঝামটিয়া স্টেশনের ওই ঘরখানা তো সেই কবে থেকে বন্ধ হয়ে পড়ে। ওখানে একসময় মনোহর বলে একটা লোক স্টেশন মাস্টারের পদে কাজ করত। হাড়ে বজ্জাত লোক বটে একখানা। গ্রামের মানুষ টিকিট কেটে থাকলেও তাদের ভুল বুঝিয়ে নিশানা করত, আর তারপর তাদের থেকে ঘুষ নিত। একদিন হঠাৎ তার ভয়ানক জ্বর হলো, কেউই তাকে কোনো সাহায্য করলো না। লোকটার স্বভাব চরিত্র ভালো ছিল না যে, সেই রাগেই সবাই চুপচাপ সব কিছু দেখে গেল। শুধু দিনখানেক জ্বরে ভোগার পর ও বুড়ো পটল তুলল, আর তারপর থেকেই শুরু হলো যত উৎপাত। আমরা সবাই দেখেছি রেতের বেলা কে যেন স্টেশন জুড়ে হাঁটাহাঁটি করছে। গ্রামের গরু ছাগল মুরগি হঠাৎই রেতের বেলায় চুরি হতে শুরু করলো। আমরা বুঝতেই পেরেছিলাম এটা কার কাজ। এসবের পরেও বেশ কজন এখানে স্টেশন মাস্টার হিসাবে নিযুক্ত হয়ে এসেছিল, এই ঠিক আপনারই মতো। কিন্তু একে একে তাদের মরা মুখ দেখলাম আমরা। এবার সব বুঝতে পেরেছি। কিন্তু গ্রামের এই উপদ্রব, মানে এই গরু ছাগল মুরগি চুরি যাওয়া বা মানুষের মারা যাওয়া, এসব কি বন্ধ হলো? হ্যাঁ বাবু, আমাদের ওই গোপাল খুড়ো আছে না, ওনাকে অনেক বলে কয়ে রাজি করিয়ে ওই স্টেশন মাস্টারের ঘরখানা বেঁধে দিতে বলা হয়েছিল। আমাদের কথা ফেলতে না পেরে উনি তাই করলেন। তারপর থেকে অবশ্যই কেউ আর এই ঝামটিয়াতে স্টেশন মাস্টার হয়ে আসেনি। এতকাল পরেই আপনি এলেন। সব কিছু এতক্ষণে জলের মতো পরিষ্কার হলো। মিত্তির বাবুর সেই কথাগুলো এবার আমার মনে পড়ল। ভাবলাম সেদিন উনি আমার কথা শুনে কেন গম্ভীর হয়ে পড়েছিলেন। সকাল 9টা বাজছে, একটা ট্রেন আছে একটু পরেই। ভাবছি ওটা ধরেই সোজা কলকাতায় পালাবো। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।